টাইম ফর ফ্রি সেগমেন্ট, যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দেবো আমরা। একেবারে শুরুতেই প্রশ্নটা করেছেন ইমন সিদ্ধার্থ। তিনি জানতে চাচ্ছেন, বাংলাদেশ যদি পাকিস্তানকে কাল দ্বিতীয় সেশনের মধ্যেই 150 রানের মধ্যে অল আউট করতে পারে তাহলে বাংলাদেশ জিততে পারবে কিনা। 150 রানের মধ্যে অল আউট করতে পারলে বাংলাদেশের লিড 117, তার মানে বাংলাদেশকে 33-34 রান করতে হবে এবং আপনার কথা অনুযায়ী আরও এক সেশন বাংলাদেশ পারবে, সেক্ষেত্রে বাংলাদেশ নিশ্চিতভাবেই জিতবে। আমরা বলছি যে বাংলাদেশ যদি পাকিস্তানকে 220 রানের মধ্যে অল আউট করতে পারে দ্বিতীয় সেশনের মধ্যে, সেক্ষেত্রে বাংলাদেশকে শেষ সেশনে 100 রান করতে হবে, সেটাও আসলে সম্ভব। তার মানে ওই ইকুয়েশন ধরে যদি খেলা যায় বাংলাদেশের পক্ষে এই ম্যাচে জেতা সম্ভব। পরের কমেন্টটা করেছেন সজীব সাহা, পাকিস্তানকে কত রানের মধ্যে আটকাতে পারলে বাংলাদেশের জেতার সম্ভাবনা আছে? সেটা হচ্ছে যত কম রান। আমরা দিয়ে দিয়েছি সর্বোচ্চ হয়তো 220-230 পর্যন্ত আপনি যেতে পারবেন। বাংলাদেশের টার্গেট 120 হলে পারবে। একশো 120 পর্যন্ত যদি আপনাকে 30 ওভার বা 35 ওভারে করতে হয়, এবং যেহেতু প্রতিদিনই আমরা দেখছি এক্সটেন্ডেড খেলা হচ্ছে, অন্তত আধা ঘন্টা এক্সটেন্ড করা হচ্ছে, যেহেতু প্রথম দিনে মাত্র 41 ওভারে খেলা হয়েছিল, প্রতিটা দিনেই কিন্তু আধা ঘন্টা এক্সটেন্ড করা হচ্ছে, মানে 90 ওভারের জায়গায় প্রতিদিন অ্যাভেলেবেল থাকছে 98 ওভার। তার মানে হচ্ছে আপনি যদি পাকিস্তানকে 240 রানে অল আউট করেন, সেটা 60 বা 70 ওভারের মধ্যে আপনি 30 ওভার পাবেন 120 রান করতে। এখন ওই সেশনে বাংলাদেশ কিভাবে ব্যাটিংটা অ্যাপ্রোচ করে আমরা এখানে বলছি, আপনি যদি হিসাব করেন, ইকুয়েশন মেলান, 30 ওভারে যদি কোনো দলকে 120 রান টার্গেট দেয় অবশ্যই জয়ের জন্য যাওয়া উচিত। তবে যেখানে আপনি যেই দলের বিপক্ষে কখনোই কোনো ম্যাচ জেতেননি, ড্রও করেননি, বাংলাদেশ যদি আলি 2-3টা উইকেট হারিয়ে ফেলে, সেই লক্ষ্যে বাংলাদেশ ছুটবে কিনা? ওই টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ঘটনা আসলে মনে পড়ে যাচ্ছে যে বাংলাদেশ ডিফেন্সিভ মাইন্ডসেট আপে চলে যায় কিনা। তবে নামিল কাসার, আমার হচ্ছে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেটে ড্র করাও অনেক বড় রেজাল্ট। অবশ্যই, তাতেও কোনো সন্দেহ নেই। মোহাম্মদ মহিউদ্দিন তিনি বলছেন, এমন ব্যাটিং পিচে টেস্ট খেলা কতটা চুক্তিযুক্ত বলে আপনারা মনে করেন? এত টেস্ট খেলা দেখার প্রতি দর্শকদের আগ্রহ হারাবে বলে মনে করেন কিনা? আমার কাছে পার্সোনালি মনে হয় যে আপনি ব্যাটিং প্যারাডাইজ বলতে যেটা বোঝাচ্ছেন, এটা কি আসলে ঠিক সেরকম ছিল কিনা? দুটা ইনিংস শেষ হয়েছে, চতুর্থ দিনে এসে শেষ বিকেলে পাকিস্তান তাদের সেকেন্ড ইনিংস শুরু করেছে। এই ম্যাচে এখনও আমরা বাংলাদেশের জয়ের কথা বলছি, এবং প্রথম দিনের অর্ধেকের বেশি খেলা কিন্তু হয়নি, এবং পাকিস্তান যেহেতু 4 জন পেসার নিয়ে খেলাচ্ছে, প্রতিদিনই তারা স্লো ওভার রেটে পড়ছে। গতকালকে 98 ওভার খেলা হওয়ার কথা, গতকালকে খেলা হয়েছে 80 ওভার এক্সটেন্ডেড সেশনের পরেও। তার মানে হচ্ছে গতকালকে পাকিস্তান 18 ওভার কম করেছে। আজকে ফার্স্ট সেশনের কথা যদি বলি, 30 ওভার হওয়ার কথা, পাকিস্তান বল করেছে 25 ওভার। তার মানে 4 জন পেসার খেলানোতে এবং স্পিনার কম খেলানোতে পাকিস্তান কিন্তু ওভার রেটে সব জায়গায় পিছিয়ে আছে। যদি ওই অর্ধেক দিনের খেলা হতো, এখন যদি আপনার 5টা সেশন বাকি থাকতো, তাহলে কিন্তু এই ম্যাচে ফলাফল হতোই, 3টা ফলাফলই ওপেন থাকতো। সে কারণে প্রথম দিনের বৃষ্টির কথা যদি আপনি ভেবে থাকেন, আমার কাছে মনে হয় এই ম্যাচে আসলে ফলাফল হতোই। আর পরের কমেন্টটা করেছেন মাহফুজুল ইসলাম নাইম, বাংলাদেশ আরেকটু স্ট্রাইক রোটেট করে খেলতে পারলে আপনাদের মতামত জানাবেন। মানে উনি বলতে চাচ্ছেন যে তাহলে রান আরেকটু বেশি হতো কিনা, বেশি হতো, লিডটা আরেকটু বেশি হতো, পাকিস্তানকে শেষ বিকেলে হয়তো আরেকটু বেশি ব্যাটিং করানো যেত, হতো, অবশ্যই হতো। তবে যেখানে আপনি উইকেট পড়ার সম্ভাবনা অনেক বেশি, উইকেট পড়ার সম্ভাবনা বেশি থাকতো, আপনি 117 রানের লিড নিতে পারতেন কিনা সেটাও একটা প্রশ্ন। তবে শেষ দিকে গিয়ে মুশফিক আউট হয়ে যাওয়ার পরে মিরাজ, শরীফুলরা কিন্তু চেষ্টা করেছেন, এবং শরীফুলের স্ট্রাইক রেট কিন্তু সে কথাই বলে যে রান বাড়ানোর চেষ্টা তারা করছে, এর চেয়ে বেশি হয়তো করা সম্ভব ছিল না বাংলাদেশের পক্ষে। আর পরের কমেন্টটা করেছেন মোহাম্মদ ফারুক আহমেদ, বাংলাদেশের ব্যাটিং অর্ডারের উন্নতি নাকি রাওয়ালপিন্ডির পিচি ব্যাটিং সহায়ক? না, ক্রেডিটটা আপনাকে দিতে হবে, বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে ক্রেডিট দিতে হবে। আমরা মিরপুরে বা চট্টগ্রামে যে ধরনের উইকেটে খেলে অভ্যস্ত, সেখান থেকে হঠাৎ করে আপনি একটা ফ্ল্যাট উইকেটে খেলতে দিলেও আপনাকে তো যে ধরনের প্রস্তুতি আপনি নিয়েছেন সেটার বাস্তবায়ন পিচে গিয়ে করতে হবে। আমরা সবসময় খারাপ করলে সমালোচনা করি, ভালো করলে যদি আপনি ব্যাটসম্যানদের ক্রেডিট না দিয়ে পিচের ক্রেডিট দেন, সেটাও কিন্তু ঠিক হবে না। তবে এখানে আমার মনে হচ্ছে বাংলাদেশি ব্যাটারদেরই একটু লাক খারাপ, কারণ তারা যে বাজে পিচে তাদের পুরো ক্যারিয়ার জুড়ে খেলে, চট্টগ্রাম বা মিরপুর, যদিও চট্টগ্রাম উইকেটে বেশ ভালোই রান, কিন্তু মিরপুরেই তো আমাদের ক্রিকেটাররা বেশিরভাগ সময় খেলে। রান করবে কি, বেচারারা তো নিজেদের ক্যারিয়ার বাঁচাতে বাঁচাতে অর্ধেক ক্যারিয়ার শেষ হয়ে যায়। শেষ প্রশ্ন, ফাহিম মুনিম, সাকিব কি দ্বিতীয় টেস্ট খেলতে পারবে কিনা? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে বোর্ড সভাপতি আজকে মানে 24 তারিখে যা বলেছেন তার সারমর্ম হচ্ছে সাকিব আল হাসান দ্বিতীয় টেস্ট খেলতে পারবে, কোনো সমস্যা নেই, আর বিসিবি এখন পর্যন্ত ওসব নিয়ে ভাবছে না। সাকিব আল হাসানের বিপক্ষে যেই মামলাটা করা হয়েছে সেটা একটা মামলা, সেটা চার্জশিট এখনও করা হয়নি। চার্জশিট
করার পরেই আসলে এই ব্যাপারে প্রপার মন্তব্য বিসিবি করতে পারবে বা ফারুক আহমেদ করতে পারবেন, এমনটাই তিনি বলেছেন। আরও একটা জিনিস হয়েছে যে একটা আপিল করা হয়েছে সম্ভবত সাকিবের এগেনস্টে, সেই আপিলের কপিটা এখনও বিসিবির হাতে পৌঁছায়নি। যেটা আপনার হাতে পৌঁছায়নি, আপনি সংবাদ মাধ্যমে দেখছেন, সেটা নিয়ে বিসিবি নিশ্চিতভাবেই মিটিং করবে না। তো সেটা তারা এখনও করেনি এবং ফারুক আহমেদ বলছেন যে বিসিবি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিসিবির একজন এমপ্লয়ি ইজ সাকিব আল হাসান, যেহেতু তিনি কন্ট্রাক্টেড প্লেয়ার, বিসিবির এমপ্লয়ি সাকিব। এখন একটা গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ চলছে যেখানে 4 দিন শেষ হয়েছে, 5ম দিনে বাংলাদেশের পক্ষে যে কোনো কিছু করাই সম্ভব। মানে পাকিস্তানের ইতিহাসে আমরা যেই ফলাফল করেছি তার চেয়ে ভালো কিছুই করা সম্ভব। এই গুরুত্বপূর্ণ টেস্টের আগে এই বিষয়টা নিয়ে তিনি মাথা ঘামাতে চান না। প্রথম টেস্ট শেষ হওয়ার পরে হয়তো বিসিবি এই বিষয়ে কথাবার্তা বলবে বা কী ধরনের অ্যাকশন নেওয়া যায়, কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আসলে আলোচনা করবে। সে কারণে কালকের দিনে সাকিবের খেলতে কোনো আপত্তি নেই, সেকেন্ড টেস্ট নিয়ে হয়তো পরে ভাববে বিসিবি। আর অভিযোগ একেবারে প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি কাউকে দোষী বলতে পারেন মানে সাকিব আল হাসান ইজ নট আ আসামি, তিনি অভিযুক্ত। অভিযুক্ত এবং আসামির মধ্যে পার্থক্য আছে। চার্জশিট দেওয়ার পরে সেটা যখন প্রমাণ হবে তখন গিয়ে একজন অভিযুক্ত থেকে আসামি হবে। আমি যতটুকু জানি, আমি এই বিষয়ে আইনজীবী না, আমার যতটুকু জানা আছে কমন সেন্সে যেটা বলে সেটাই বললাম। তো অভিযুক্ত এবং আসামির মধ্যে পার্থক্য আছে, তো সেই কারণেই অন্তত কালকের দিনে সাকিবের খেলা নিয়ে কোনো ধরনের আপত্তি নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.